তার মানে বোথ আর কারেক্ট। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করবে, উইল ব্যবহার করে অভ্যস্ত হবে। ঠিক আছে, এটুকু হচ্ছে মূল কথা। আচ্ছা, এর সঙ্গে যে কথাটি বলছিলাম যে এটা জেনে রাখা দরকার, যেমন হলো আমি যদি বলি যে টেস্টে যে আই শ্যাল নট গো দেয়ার, আই শ্যাল নট গো দেয়ার, আর আই শান্ট গো দেয়ার। বলো দেখি দুইটা বাক্যের ভিতরে কোন বাক্যটি সঠিক রয়েছে। টেস্ট, দ্রুত বলো কোন বাক্যটি রাইট। আই শ্যাল নট গো দেয়ার আর আই শান্ট গো দেয়ার। নাইস, সুন্দর, অনেকে রাইট উত্তর দিয়েছ। সঠিক উত্তরটা একটু দেখে নাও। শ্যাল নট সেটা রাইট, সমস্যা নেই, কিন্তু যদি শ্যাল নটকে আমি সংক্ষেপে প্রকাশ করতে চাই তাহলে তার ছোট্ট যে বানানটি সেটা হচ্ছে শান্ট। ওকে, শ্যাল নটের ছোট্ট কন্ট্রাক্টের নেগেটিভ ফর্ম হচ্ছে শান্ট। তেমনি আমরা যদি উইল নট লিখতে চাই তার নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। বলো তো কোথায় এটা লাগে? ইয়েস, এটা ট্যাগ কোয়েশনের সময় কিন্তু খুব কাজে লাগে, ওন্ট। তো শ্যাল নটের নেগেটিভ হচ্ছে শান্ট আর উইল নটের নেগেটিভ হচ্ছে ওন্ট। এটা অনেক কাজে দেবে একসময়, একটু দেখে রাখো। ঠিক আছে, তো এই হলো মোটামুটি শ্যাল এবং উইলের ব্যবহার। তবে ফিউচারের জন্য ফর্মাল এবং এটাই ব্যবহার করা যায়। আর যে কথাটি বলছিলাম যে আমরা যদি একটা বাক্য লিখি, যেমন আওয়ার ক্লাস STARTS it starts from tomorrow এবং আরেকটি বাক্যতে যদি দিই যে আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড STARTED স্টার্টেড ফ্রম টুমোরো, তাহলে আমাকে বলতে হবে যে কোন বাক্যটি এখানে রাইট রয়েছে। আওয়ার ক্লাস স্টার্টস ফ্রম টুমোরো আর আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড ফ্রম টুমোরো। মনে আছে তোর উল্টা মডেল ভার্বের পর যদি একটা বি থাকে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, এবং সেই কারণে এটি করেছি আমি। বলো দেখি, ক্লাসের শুরুতে যতজন থাকো মাঝে অনেকে হারিয়ে যাও আর শেষ পর্যন্ত অনেকে চিহ্নই থাকে না। ঠিক এভাবেই জীবনযুদ্ধ তোমরা ব্যর্থ হও। শুরু করো বিশাল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে, আর মাঝপথে থেমে যাও, কোনো লাভ নেই। তোমার মতো অনেকেই শুরু করেছিল, তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। সাথীটাও মনে রেখো, তোমার মতো করে অনেকে শুরু করেছিল, ওরা শেষ পর্যন্ত লেগেছিল দাঁত কামড়ে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সফল হয়েছে। তুমি কাদের দলে যাবে, কাদের সঙ্গ দেবে, কাদেরকে উপমা হিসেবে ব্যবহার করবে, এটি তোমার উপর নির্ভর করবে। কিন্তু আমার বিশ্বাস যে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, যে যা হয় যা দেখছি শিখিত, এবং মন থেকে বলো তো প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখছো কিনা, অথবা যা শিখেছো সেটা রিভিউ হচ্ছে কিনা, রিভিশন হচ্ছে কিনা। ইয়েস, সো বোথ আর কারেক্ট। সো এখানে আমরা এটা কেউ রাইট বলবো, আবার এই বাক্যটাকে রাইট বলবো। তো এখন আমার প্রশ্ন হলো যে কেন আমি এ নাম্বারটাকে রাইট বলছি এবং একই সাথে বি নাম্বারটা রাইট বলছি। বাংলাটা দেখো, আমাদের ক্লাসটা আগামীকাল থেকে শুরু হবে। আমি ফিউচার বলছি, শুরু হবে, ফিউচারের মতো অর্থ করছি, অথচ আমি সেখানে শ্যাল বা উইল ব্যবহার করিনি। পরেরটা আমি উইল দিয়ে দিয়েছি। সো এটাকে ফিউচার তুমি বলবে স্পষ্ট শ্যাল বা উইল রয়েছে, কিন্তু এটা কি ফিউচার টেন্স হতে পারে? নো। সো এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে ফিউচারের জন্য শ্যাল বা উইল বৈশিষ্ট্য নয়, আমরা একটা শব্দ দিয়েও ফিউচারের অর্থ প্রকাশ করতে পারি। এমন ধরো আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি। দেখো তো এই বাক্যটায় কি তুমি কোথাও শ্যাল উইল ব্যবহার করেছো? না। তাহলে খুলতে যাচ্ছি, খুলিনি, এটাও কিন্তু ফিউচারের মতোই অর্থ দিচ্ছে। তাহলে ফিউচার টেন্সের জন্য শ্যাল বা উইল ডেডিকেটেড কোনো অক্সিলারি ভার্ব নয়। আর এই জন্য আধুনিক ইংরেজিতে এখন বারবার বলা হচ্ছে টেন্সকে মূলত দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হলো প্রেজেন্ট আর একটি হচ্ছে পাস্ট। প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা হলো টেন্সের অথেন্টিক প্রকার। আর ফিউচারকে আমরা একেবারে ট্রেডিশনাল বা ওল্ড গ্রামার অনুযায়ী যদিও ডেসক্রাইব করি, কিন্তু শ্যাল বা উইল এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, এটাকে আমরা একটা টেন্সের জন্য ডেডিকেটেড করতে পারি না। তাহলে বাকি যে মডেল ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, উড ইত্যাদি ইত্যাদি, ওরা বলবে যে আমরা তাহলে কোন টেন্সের ভিতরে যাবো, আমাদেরকে ফেলো, রাইট? সো মডেল ভার্ব ইংরেজির মারাত্মক একটা সেট, এটাকে শুধুমাত্র তাদের নিজস্ব সক্রিয়তার জন্য রাখতে হয়, ওদের নিজস্ব একটা গুরুত্ব রয়েছে। সো দুইটা বাক্যই রাইট। ফিউচার না, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো, আর এটাও প্রেজেন্ট ইনডিফিনিট বলবো এখন মডার্ন গ্রামার অনুযায়ী। ঠিক আছে, শ্যাল উইল কিন্তু ফিউচারের বৈশিষ্ট্য নয়। যদি এটা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, সেই জন্য আসলে এই জিনিসটাকে এখন অনেকে স্কিপ করছে, যারা জানে। আর যারা এটা মেনে নিতে পারো একটু শুনে রাখো, একসময় কাজে দেবে। আচ্ছা, শ্যাল এবং উইল এর স্বাভাবিক ব্যবহারগুলো দেখানো হয়েছে। এবার অট টু বা শুডের ব্যবহারে আসি আমরা। অট টু বা শুডের ব্যবহার। অট টু বা শুড, আমি অলরেডি অট টু এবং শুডের ব্যবহার তোমাদেরকে বলে দিয়েছি। সেখান থেকে ধারণা পেয়েছো যে অট টু মানেও যা, শুড মানেও তাই। উচিত অর্থে আমরা
করার জায়গা হচ্ছে মোরাল অব্লিগেশন। মনে রেখো, যেখানে নীতি, নৈতিকতা, আদর্শের প্রসঙ্গটা আসে, আইন কানুন মানাটাই যেখানে বাধ্যতামূলক, সত্যি ফরজের মতো একটা বিষয়, সেই সব জায়গাগুলোতে অট টু ইউজ করতে হয়। আর শুড নর্মাল অ্যাডভাইসের ক্ষেত্রে। এখন এই বাক্যটা দেখলে তুমি বুঝে নিবে যে ঘটনা বা বাক্যটা কি মোরাল অব্লিগেশন, নীতি নৈতিকতামূলক কোনো বাধ্যবাধকতা, নাকি শুধুমাত্র উপদেশ। যেমন আমি যদি বলি তোমাদের টেস্ট হচ্ছে বি কেয়ারফুল, যে ইউ ডট ডট অবে ইউর প্যারেন্টস। ওকে, সো অপশন হিসেবে আমি বললাম যে এখানে কি আমি অট টু দেব, আমি এখানে শুড ইউজ করব। তো আমার আগের ধারা অনুযায়ী, যেটা আমি একটু আগে তোমাকে দেখিয়েছি, যে সেখানে বলেছি যে অট টু এবং শুডের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু একটা যে মৌলিক পার্থক্য আছে যেটা না জেনে রাখলে তোমার কাউকে বোঝাতে এবং কোনো বাক্য দেখে বুঝতে তোমার সমস্যা হবে, যে বাক্যটা কি সাধারণ কোনো উপদেশ প্রকাশ করছে নাকি তার ভিতরে কোনো মোরাল অব্লিগেশন, মানে নীতি নৈতিকতার কোনো দায়বদ্ধতা আছে। তো এখানে দেখো, আমি যদি বলি যে ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে কী করে, মানে মেনে চলা উচিত, তাহলে এটা সিম্পলি হচ্ছে অ্যাডভাইস। কিন্তু আমার নিয়মে বলছে যে এখানে অট টু ব্যবহার করবো, কারণ এটা হচ্ছে মোরাল অব্লিগেশন। কারণ বাবা মাকে মেনে চলতে হবে, এটাই কিন্তু মোরাল, এটাই শিক্ষা। পৃথিবীর কোনো ধর্মই কিন্তু বাবা মাকে অসম্মান করতে বলে না। সো সেই জায়গা থেকে এইখানে রাইট উত্তর হচ্ছে অট টু, এবং রাইট বলবো না, এটা হচ্ছে বেস্ট। কিন্তু যদি আমরা নিউট্রাল সেন্স থেকে ভাবি এবং যদি বলি যে আমি যদি এখানে শুড দিই, আমার কি কোনো অপরাধ হবে, আমার কি মানহানি মামলা হবে? না রে বাবা, কোনো মানহানির মামলা হবে না। সো এভরিথিং ইজ রাইট। সো এখানে অট ইজ দ্য বেস্ট আনসার। আশা করি বুঝেছ। আর এরপরে অ্যাডভাইস ইউ ওয়াট টু টেক আ ব্রেক, তার মানে উপদেশের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু হালকা যে পার্থক্যটা সে হচ্ছে মোরাল অব্লিগেশন। ঠিক আছে। আর যখন আমরা কোনো এক্সপেকটেশনের কথা বলি, প্রত্যাশার কথা বলি, দ্য কিডস শুড বি হোম বাই নাও, বাচ্চাদের এখনই বাড়িতে থাকা উচিত, প্রত্যাশার কথা বলি, উচিত অর্থে আমরা শুড ইউজ করবো। কেমন? ব্যাস এইটুকু হচ্ছে আসলে মূল কথা। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু এটা হচ্ছে মূল কথা। এরপরে আসি আমরা উড এবং কুডের ব্যবহার। উড এবং কুডের ব্যবহার। উড এবং কুড। উডের ব্যবহারটা আমি অলরেডি বলেছি, উইল থেকে উড। যখন ভদ্রতার জন্য বলি আমরা উড ইউজ করি। উড ইউ লাইক, ওকে, উড ইউ লাইক টু জয়েন আস ফর আ পিকনিক, আপনি কি আমাদের সাথে পিকনিকে যোগ দিতে চান? ভদ্রতা, ওকে, ভদ্রতা। একই সাথে প্রশ্ন প্লাস ভদ্রতা, মনে আছে তো? আর উড ইউ লাইক টু জয়েন আস ফর আ পিকনিক, আপনি কি আমাদের সাথে পিকনিকে যোগ দিতে চান? ভদ্রতা, ওকে, ভদ্রতা। একই সাথে প্রশ্ন প্লাস ভদ্রতা, মনে আছে তো? আর আমরা যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশনে কথা বলি, অর্থাৎ অনুমান নির্ভর কোনো কথা বলি, অনুমান নির্ভর, সেখানে আমরা উড ব্যবহার করি। অনুমান নির্ভর, ইফ আই হ্যাড আ কার, আমার যদি কার গাড়ি থাকতো, আই উড ড্রাইভ টু দ্য বিচ এভরি উইকেন্ড, তাহলে আমি প্রতি সপ্তাহান্তে সৈকতে যেতাম ড্রাইভ করতে। রাইট? গাড়ি নেই, বাট এটা হচ্ছে আমার কল্পনা। সো এরকম কল্পনামূলক বাক্যগুলোতে উড ইউজ করতে হয়। এবং একটা মজার কথা হচ্ছে, আমি যখন লিখি যে আই উড ইউজ দ্য টাইম, কোথাও যদি এই বাক্যটি দেওয়া হয় আই উড ইউজ দ্য টাইম, আমি সময়টি সঠিকভাবে ব্যবহার করতাম, দ্যাট মিনস এখানে আরও একটি কথা লুকানো আছে, যেটি দ্বারা তোমার সিচুয়েশন বা কল্পনাকে বোঝায় যে আই উড ইউজ দ্য টাইম। যদি এখানে এরকম বলা হয় যে ইফ আই গট ইট এগেইন, অর্থাৎ আমি যদি আবার পুনরায় সময় পেতাম তাহলে সঠিকভাবে ব্যবহার করতাম। এ কারণে তোমরা অনেকে বাংলা করতে পারো না, যে যখন এরকম উড দিয়ে একটা সেন্টেন্স থাকে সিম্পলি, সেখানে কিন্তু মূলত আরেকটা বাক্য থাকে যেখানে সাধারণত শর্তমূলক ঘটনা থাকে, এবং এটা দ্বারা কল্পনা প্রকাশ পায়। ইফ আই গট ইট এগেন, আমি যদি এটা আবার ফিরে পেতাম, মানে সময়কে যদি আবার ফিরে পেতাম, আই উড ইউজ দ্য টাইম, তাহলে আমি সময়টা ব্যবহার করতাম। বুঝতে পেরেছ? যদিও উড একটা বাক্যে থাকতে পারে, কিন্তু এর পেছনে আরেকটি বাক্যের অর্থের একটা মিল থাকে। এই হচ্ছে উডের সিম্পল ফ্যাক্ট, উড। আর কি বলবো, উড বেসিক্যালি কল্পনার জন্য ব্যবহার হয়। যদি আমি একটা প্রশ্ন করি এবং যদি জিজ্ঞাসা করি যে উইল ইউ, বলো দেখি কোন আনসারটা রাইট। উইল ইউ মেক ডিনার, উইল ইউ মেক ডিনার, ওকে। আরেকটি যদি আমি বলি যে উইল ইউ মেক ডিনারের পরিবর্তে যদি বলি উইল ইউ মেক ডিনার, পার্থক্যটা কি বলো দেখি? প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন। কোন বাক্যটিকে রাইট বলবে? আমার আগের আলোচনা থেকে আশা করি তোমরা এটা কমন পেয়েছো, একটু বলো দেখি। সো উইল ইউ মেক ডিনার অথবা উইল ইউ মেক ডিনার, দ্রুত বলো দেখি, দ্রুত দ্রুত। ওকে, সো আজকের ক্লাসটি একটু লম্বা হবে, বিকজ আমরা একটা ক্লাসে মডেল ভার্বের একটা ভিউ দেবো, কেমন? এবং এরপরে শুরু করবো আমরা সেমি মডেল।
ধৈর্য নিয়ে যদি শেষ পর্যন্ত লেগে থাকতে না পারো, এটি তোমার জীবনেরই ব্যর্থতা। উইল ইউ মেক ডিনার? তুমি কি ডিনার করবে? তুমি কি রাতের খাবার খাবে? এটা একেবারে ডিরেক্ট বলা হচ্ছে, মানে কোনো কিছু ডিরেক্ট প্রশ্ন করা। আর ডিরেক্ট বলার থেকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি উড ইউ মেক ডিনার, ভদ্রতা নিয়ে, আপনি কি ডিনার করবেন? প্রশ্ন করছি, আবার ভদ্রতার প্রকাশ করছি। সো এটাকে বলা হয় ইংরেজিতে লেস ডিরেক্ট। এই লেস ডিরেক্টটা প্রশ্ন করার ক্ষেত্রে সর্বদাই বেস্ট ভাবা হয়, এবং সেই জন্য এই অ্যান্সারটাই হচ্ছে বেস্ট। ছোটো ছোটো পার্থক্য আমি জানি, হয়তো বা এই ধরনের বাক্য দেখেছো, কিন্তু কনফিডেন্সের অভাব ছিল, তুমি জানতে না যে আসলে কোনটা কেন হলো। তো এই হলো মোটামুটি উড আর কুড বেসিক্যালি এরকম অর্থে পসিবিলিটি এবং পাস্ট অ্যাবিলিটি, যেটা আমি অলরেডি বলেছি, যে যেমন শি হ্যাভ ক্যান না বলে আমি কুড বললাম। ওকে, ইট কুড রেইন লেটার, পরে বৃষ্টি হতে পারে, সো ব্রিং অ্যান আমব্রেলা, তাই একটা ছাতা নিয়ে আসুন। পসিবিলিটির জন্য আমরা কুড ইউজ করি। আবার যদি পাস্ট অ্যাবিলিটি কথা বলি, হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে শিশু ছিল, মানে শি হ্যাভ কুড স্পিক 3 ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, তখনই সে 3টা ভাষা ভালো করে বলতে পারতো। এই হচ্ছে পার্থক্য। ওকে, আশা করি এই বিষয়গুলো নেক্সটে ভুল হবে না, এবং এটা শেখার মাধ্যমে তুমি কোন জায়গায় দক্ষ হচ্ছ। এবার একটা তোমাকে আমি সরজমিনের টেস্ট দেখাই। যেমন যদি বলা হয় হি ইজ সো হ্যাপি দ্যাট হি ডট ডট এক্সপ্রেস ইন আ ওয়ার্ড, সে এত খুশি যে এক কথায় বলে প্রকাশ করতে পারে না। এখন আমি এই ফিল ইন দ্য গ্যাপে আমি ক্যান নেব, অপশন বিতে আমি কুড নেব। এই প্রশ্নগুলো অনেকেই করে, এই ছোটো ছোটো জায়গাতে কম্পিটিং সেন্টেন্সে তোমরা অনেকে ভুল করো, বিকজ তোমরা এইটুকু বোঝো না যে কার সঙ্গে কার সম্পৃক্ততা। ক্যান থেকেই তো মূলত কুড হয়েছে। ক্যানকে প্রেজেন্ট বলা হয় আর কুডকে পাস্ট বলা হয়। কোনো একটা বাক্যের এক অংশ যদি হয় পাস্ট বা প্রেজেন্ট, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ক্যান বা কুড হয়। তো আগেরটা যদি হয় প্রেজেন্ট, তাহলে হবে ক্যান। খেয়াল করো, এই সেম বাক্যই যদি আমি কোনোভাবে ইজের জায়গাতে ওয়াজ দিয়ে দিতাম, হি ওয়াজ সো হ্যাপি দ্যাট, তখন আর ক্যান হতো না, তখন কি হতো? কুড হতো। তাহলে বুঝতে পারছো যে আগেরটা প্রেজেন্ট টেন্স তাই ক্যান, আগেরটা পাস্ট টেন্স তাই হচ্ছে কুড। আর এখান থেকে প্রমাণিত ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কুড। যেমন ডু থেকে আমরা ডিড বলি, তেমনি একইভাবে ক্যান থেকে আমরা কুড বলবো। তার প্রমাণ এখানে দেখো, হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যেহেতু ওয়াজ রয়েছে তাই এখানে কুড রয়েছে। এখন কোনো একটা শিক্ষার্থী যদি এইরকম একটা বাক্য লেখে, ধরো হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, ওকে, আর তারপরে বললো যে শি হ্যাভ কুড স্পিক 3 ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, তো ধরো কুডের জায়গাতে ক্যান দিয়ে ফেললো। এবার আমাকে বলো, এতদিন জানতে না, তাই তোমার কাছে মনে ছিল যে সব বাক্যই এক, সবই এক, কিন্তু এখন যখন তুমি এই ধরনের ভুল কোথাও দেখবে বা ফ্রি হ্যান্ডে লিখতে যাবে, নিশ্চয়ই তুমি এই ভুলটা করবে না যে আগে আমি কী বললাম, সে ছিল শিশু, ওয়াজ, অতএব আমি পরে ক্যান বলবো না, আমি কী বলবো? আমি কুড বলবো। আর এগুলো যখন তোমার অনেক প্র্যাকটিসে থাকবে, তুমি অটোমেটিক্যালি সেটা বুঝে ফেলবে। এবার একটা মজার টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মডেলের বাইরে, মডেলের এই গোত্রের কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের ধারা, সেগুলোর নাম হচ্ছে সেমি মডেল। মনে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেমি মডেল। তোমরা চাইলেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি একটা পেজে দিয়ে দিলাম। যারা ক্লাসটি করছো আমি তাদেরকে পেইড ব্যাচে লিঙ্কটা আমি দিয়ে দেবো, কেমন? আচ্ছা, সেমি মডেল হচ্ছে মূলত এই পাঁচটা। কয়টা? পাঁচটা। নিড টু, হ্যাভ টু, অট টু, ইউজ টু এবং ডিয়ার। নিড টু, যখন আমরা কোনো কিছু প্রয়োজনের কথা বলি সেখানে নিড টু ব্যবহার করি। একটা মজার কথা হচ্ছে যে এর আগে আমরা যতগুলো মডেল ভার্ব ব্যবহার করেছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি ইত্যাদি, যেগুলো দেখালাম 9টা, কোনোগুলোই কিন্তু মেইন ভার্ব হতে পারেনি, সর্বদাই তারা ছিল অক্সিলারি ভার্ব। কিন্তু এই সেমি মডেল ভার্বগুলো, অর্থাৎ এই 5টি ভার্ব বিশেষ ধরনের ভার্ব, যারা একই সাথে অক্সিলারি ভার্ব হতে পারে, আবার মেইন ভার্ব হতে পারে। ক্যান ইউ ইমাজিন? একেবারে ডিফারেন্ট নেচার। এই জন্য এগুলোর নাম হচ্ছে সেমি মডেল, মানে মডেল নয় বাট মডেলের অনুরূপ। ঠিক আছে? সো নিড টুকে আমরা দেখবো যে কীভাবে অক্সিলারি ভার্ব হয়। সে নিডস টু স্টাডি। যেমন বৈশিষ্ট্য হলো, আমরা এর আগে দেখেছিলাম মডেল ভার্ব কখনোই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না। যেমন হি এর পরেও ক্যান, শি এর পরেও ক্যান, অথচ শি বসার কারণে এখানে নিডস হয়েছে। তাহলে সেমি মডেল ভার্ব সাবজেক্ট পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। সেমি মডেল ভার্ব প্রয়োজন বোধে বাক্যে মেইন ভার্ব হতে পারে। এই দুইটি বিশেষ গুণ থাকার কারণেই মূলত এগুলো মডেল ভার্ব থেকে আলাদা হয়ে নাম হয়েছে সেমি মডেল। মনে থাকবে, সেমি মডেলের 2টা ক্যারেক্টার। একটা হচ্ছে এরা মেইন ভার্ব হতে পারে এবং সাবজেক্ট পার্সন অনুযায়ী এরা আবার নিজেদেরকে পরিবর্তন করতে পারে। অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব পরিবর্তন হয় না, কিন্তু সেমি মডেল ভার্ব হয়। তাহলে শি নিডস টু স্টাডি, এই নিডস টু হিয়ার ইটস আ মডেল ভার্ব। আর এই বাক্যে নিডসটা হলো মেইন ভার্ব। শি নিডস হেল্প, তার সাহায্য প্রয়োজন। প্রসঙ্গত বলি, নিডসটা হলো এই বাক্যে মেইন ভার্ব, আর এখানে হেল্পটা হয়েছে তখন নাউন, মানে তার সাহায্য প্রয়োজন। ভালো করে বুঝে নাও।
লিখে দেওয়া হয়েছে যে বোথ অক্সিলারি অ্যান্ড মেন ভার্ব। আচ্ছা, এখানে আমি বলবো ফাংশনস বোথ অক্সিলারি অ্যান্ড মেন ভার্ব, তার মানে এটা অক্সিলারি হতে পারে আবার মেন ভার্বও হতে পারে। ভালো করে দেখে রাখো আয়োজনটা, খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাভ টু এর ভিতরে রয়েছে তিনটা ভার্ব। কয়টা ভার্ব? তিনটা ভার্ব। ছোট্ট করে তোমরা পাশে লিখে নিতে পারো। একটা হচ্ছে হ্যাজ টু, আর আরেকটা হলো হ্যাভ টু। হ্যাভ টু, তো এই হ্যাভ টু এবং হ্যাজ টু একটু সাথে রাখি। আরে কি করলাম, হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাজ টু ছোট করি আমরা। আচ্ছা, হ্যাভ টু আর হ্যাজ টু প্রেজেন্ট টেন্সের জন্য, আর হ্যাড টু হলো পাস্ট টেন্সের জন্য। দেখেছো মডাল ভার্ব কিন্তু এইরকম পরিবর্তন কখনো হয় না। কেন অথচ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এত পরিবর্তন। ওকে, সো আই হ্যাভ টু লিভ, আমাকে এক্ষুনি জায়গাটা ছাড়তে হবে। আর এই হ্যাভ টুটাকে আমরা কোনোভাবেই মেইন ভার্বে দেখতে পাবো না। হ্যাঁ, নট কমনলি ইউজড অ্যাজ এ মেইন ভার্ব। বলে দেওয়া হয়েছে অট টু, যেটা আমরা উচিত অর্থে ইউজ করি। এই অট টু, ইউ অট টু সি আ ডক্টর, তোমার একটা ডাক্তার দেখানো উচিত। এই অট টুটা সর্বদাই মডেল ভার্ব, হ্যাভ টুটা সর্বদাই মডেল ভার্ব। এগুলো সাধারণত মেইন ভার্ব হতে পারে না। ইউজ টু, হি ইউজ টু প্লে বাস্কেট। ইউজ টু কোনো কিছু খেলা অতীতের অভ্যাসের জন্য ইউজ টু ইউজ করতে হয়। হি ইউজ টু প্লে বাস্কেটবল, সে বাস্কেটবল খেলতো, অতীতের অভ্যাস। হি ইউজ টু প্লে, নট ইউজড অ্যাজ আ মেইন ভার্ব। ইউজ টু মেইন ভার্ব হয় না। ওকে, দেয়ার সাহস দেখানো। হি ডেয়ার নট কমপ্লেন, সে অভিযোগ দেখার সাহস করে না। সো ডেয়ার এর সাথে নট, এটা হচ্ছে অক্সিলারি। কিন্তু যখন ডেয়ার্স টু কমপ্লেন, ডেয়ার্স এর সঙ্গে টু যুক্ত হয়, অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা, ডেয়ার্স টু, তখন এই ডেয়ার্সটার নাম হয়ে যায় মেইন ভার্ব। ওকে, আর এই টু কমপ্লেনটার নাম হয়ে যায় ইনফিনিটিভ। ওকে, সো ডেয়ারটা হলো মেন ভার্ব। এনিওয়ে, আমার মূল কথা এইটুকু দেখানো যে সেমি মডেল ভার্ব মডেল ভার্ব থেকে কিভাবে আলাদা হয়েছে এবং সেগুলো হচ্ছে কোনগুলো। এগুলো ব্যবহার তোমরা আস্তে আস্তে এমনিই দেখতে পাবে। আমার উদ্দেশ্য হলো 50টি ক্লাসের মাধ্যমে তোমার বেসিকটাকে স্ট্রং করা, মূল জিনিসটা তোমাকে শিখিয়ে দেওয়া, যাতে করে যে কোনো ক্লাস, যে কোনো লেকচার, বই তুমি পড়ে বুঝতে পারো, যে তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি এটা তো জানতাম। রাইট, এই হলো ব্যাপার। সো এখন একটা কোয়েশ্চেন্স করা হচ্ছে, টেস্ট, এবং এই টেস্টের মধ্যে দিয়ে প্রশ্ন করা হচ্ছে হুইচ of the verbs are semi models. So can option B could, option C have to, option D will. এবং এই প্রশ্নটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা প্রশ্ন। হুইচ অফ দ্য ভার্বস আর সেমি মডেল, অর্থাৎ নিচের কোন ভার্বটি হচ্ছে সেমি মডেল। সব শেষের এই আনসারটি দিতে দিতে হাস্যোজ্জ্বল মন নিয়ে আজকের এই ক্লাস থেকে বিদায় নাও। আমরা পুরো আয়োজন জুড়েছিলাম, আমাদের মূল আলোচনা বিষয় ছিল মডেল ভার্ব। আশা করি বুঝে নিয়েছো যে মডেল ভার্বের দুটো প্যাটার্ন, একটা হলো সাধারণ মডেল ভার্ব, সেগুলো হচ্ছে প্রথমে বলা 9টি, এবং এরপরে হলো সেমি মডেল, সেগুলো হলো এই 5টি। সেমি মডেল ভার্বগুলো থেকে 2টি গুণে আলাদা। মডেল ভার্বগুলো কখনোই কোনোভাবে পরিবর্তন হয় না। আয়ের পরেও যা থাকে, হি এর পরেও তাই, ইউ এর পরেই তাই। অথচ সেমি মডেলগুলো প্রয়োজন বোধে তারা পার্সন অনুযায়ী পরিবর্তন হতে পারে, এবং সেমি মডেল ভার্বগুলো কোনো ভার্বগুলো আবার মেইন ভার্ব হতে পারে। অথচ সাধারণ মডেল ভার্বগুলো কখনোই মেন ভার্ব হতে পারে না। এই হচ্ছে সেমি মডেল এবং মেন ভার্বের মধ্যে পার্থক্য। ব্যাস, ক্লাসটি শেষ হোক। শেষ করি আজকের আয়োজনটি, শেষ করেই এই স্লাইডটি আমি শেয়ার করব তোমাদের পেইড গ্রুপে। স্বপ্ন পূরণের পথে যারা একেবারেই জোকের মতো করে দাঁতে দাঁত পিষে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লেগে আছো আমার সঙ্গে, আমি সবার জন্য মন থেকে দোয়া করি মহান আল্লাহ যেন তোমাদেরকে শেষ ক্লাসটি করার তৌফিক দান করেন, এবং একই সাথে আমিও তোমাদের কাছ থেকে দোয়া চাই মহান আল্লাহ যেন আমাকে 50তম ক্লাসটি শেষ করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আগামী দিনেই